রুম থেকে বেরিয়ে গিয়েছিল রিকো। কিচেনের ফ্রিজ থেকে একটা ঠান্ডা বিয়ার নিয়ে ফিরে এলো। মুখ খুলে ওটা উপুর করে ধরল সে গ্রেগরিওর বুকের উপর। সরু ধারায় গড়িয়ে পড়তে লাগলো জিনিসটা, বুক পেট বেয়ে দুদিক থেকে নেমে বিছানায় জমা হতে লাগলো। একটু পর ঘুমিয়ে উঠল গ্রেগরিও। পেশি নড়তে শুরু করলো দেহের। চোখ খোলার আগেই ডান হাত আপনা আপনি কুচকির দিকে নেমে গেল তার, ব্যথা পাওয়া জায়গায় স্পর্শ করতে চাইছে। ওয়ালথারের নল দিয়ে লোকটার নাকের ডগায় চাপ দিল রানা। একটু একটু করে বাড়াতে থাকলো চাপ। কয়েক সেকেন্ডের মধ্যে চোখ দিয়ে পানি বেরিয়ে এলো তার ব্যথায়। কে? চোখ না খুলেই বলল গ্রেগরিও, কাপা কাপা নিঃশ্বাস ছাড়ল। কি? যা বলি নীরবে পালন করে যাও, থমথমে গলায় বলল। তাহলে হয়তো প্রাণে বেঁচে যাবে এ যাত্রা। কারা তোমরা? চোখ মেলল লোকটা। কি চাও? ঢাকাই ছবির ভিলেনের মতো ঠাঠা করে হেসে উঠল রানা। পপাই ফ্র্যাঞ্জিনির শুভেচ্ছা জানাতে চাই। দু চোখে নগ্ন আতঙ্ক ফুটল গ্রেগরিওর। চাবি দেয়া পুতুলের মতো ধীরে ধীরে উঠে বসল সে। এক হাতে এখনো কুচকি ধরে আছে। নেমে পড়ো লেমন ড্রপ, কাপড় পরো। রানার উপর চোখ রেখে ভয়ে ভয়ে নেমে পড়ল লোকটা। অন্য দুজনকেও দেখল। কাপড় কেন? চোপ শালা। দুপায়ে এগোলো রিক্কো চোখ মুখ পাকিয়ে। তার চেহারা দেখে কলজের পানি জমে গেল লোকটার। তাড়াতাড়ি চেয়ারটার দিকে এগোলো সে। ততক্ষণে কাপড় পরে নিয়েছে রাষ্ট্রী। এক কোণে দাঁড়িয়ে চিরুনি বোলাচ্ছে চুলে। প্রচুর সময় লাগলো গ্রেগরিওর তৈরি হতে। কুচকির ব্যথায় কাতর হয়ে আছে। নড়তে চড়তেই 6 মাস লাগিয়ে দিচ্ছে। শেষ সময়ে সমস্যা দেখা দিল জুতোর ফিতে বাঁধা নিয়ে। উবু হয়ে হাত বাড়াতে গিয়ে কোকিয়ে উঠেই থেমে গেল সে মাঝপথে। রানার নির্দেশে কাজটা শেষ পর্যন্ত রাষ্ট্রী পোলার্ডকে করতে হলো। ধীরে ধীরে নিজেকে দাঁড় করালো গ্রেগরিও। এগোলো রানা, তার সামনে এসে দাঁড়ালো, মুখে হাসি। গত সপ্তাহে আমাদের কতজন রানারকে ছিনতাই করেছো গ্রেগরিও? কিসের রানার? অবাক হওয়ার ভান করলো লোকটা। আচ্ছা, বুঝতে পারছো না, ঠিক আছে। গত সপ্তাহের কথা বাদ দাও। এ সপ্তাহে কবার, কজনের টাকা পয়সা? কিসের কথা বলছো তুমি? ডান হাঁটু ঝক করে ওপর দিকে উঠে গেল রানার। মারটা মেরে বড় তৃপ্তি পেল। দুপায়ের ফাঁকে একদম জায়গা মতোই লেগেছে। অসহ্য যন্ত্রণায় বিস্ফারিত হয়ে কপালের দিকে রওনা হলো গ্রেগরিওর দু চোখ। গোড়া কাটা কলা গাছের মতো ধরাস করে আছড়ে পড়ল সে। দু হাতে জায়গাটা চেপে ধরে ছটফট করতে লাগলো। কাছে গিয়ে বাঁ হাতে তার এক গোছা চুল মুঠো করে ধরল রানা। হ্যাচকা টানে যতটা সম্ভব তুলে আনলো। মনে পড়েছে? হ্যাঁ, ছাড়ো, ফর গড সেক। কার হুকুমে করেছো তুমি ও কাজ? কারো হুকুমে না, আমি নিজেই। জোর করে এক ঝাঁকি দিল রানা চুল ধরা হাতে। কোকিয়ে উঠল গ্রেগরিও। সত্যি কথা না বলা পর্যন্ত রেহাই নেই তোমার, বলো। রু রু হ্যাঁ, হ্যাঁ বলো। সবাই শোনার অপেক্ষায় আছি আমরা। রুগেইরো, ডন রুগেইরো। ওকে। চুল ছেড়ে দিতেই ঠাস করে মাথা আছড়ে পড়ল তার মেঝেতে। এদিক ওদিক তাকালো রানা। টেলিফোনটা কোথায় তোমার? ও ঘরে, লিভিং রুমে। চোখ বুজে উপু হয়ে বসে আছে লেমন ড্রপ। চেহারা ভীষণ রকম বিকৃত। আহত জন্তুর মতো এদিক ওদিক মাথা দোলাচ্ছে। তোমরা কেউ ইংরেজি জানো? নায়ক আর বাইসনের দিকে তাকালো ও। লজ্জা পাওয়া হাসি দিয়ে দিল ফ্যামিলি গোট্টি। কোনো মতে কাজ চালাতে পারি বস। চলবে না রিক্কো। না। ওকে, এদের পাহারা দাও তোমরা। আমি একটা ফোন করে আসছি, সাবধানে থেকো। ইংরেজি না জানলে কি হবে বস, বলল বাইসন। এই কাজ খুব ভালো জানি আমরা। একটা কেন, সারা রাত ধরে করুন না ফোন। লিভিং রুম থেকে ওর হোটেলে ফোন করলো রানা। ডেস্ক ক্লার্কের সাড়া পেতে নিচু কণ্ঠে বলল, শুনুন, কদিন আগে আমি আপনাদের 1239 নম্বর রুম বুক করেছিলাম। 1 সপ্তাহের ভাড়াও অগ্রিম দেওয়া আছে। রেজিস্টারটা দেখুন তো। খানিক নীরবতা। রাইট স্যার, কিন্তু আপনার গেস্ট তো এলেন না। হ্যাঁ, উনি আসছেন না। তার বদলে অন্য একজন এসেছেন। 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হোটেলে। আপনি তার নামটা লিখুন। বলুন স্যার। মিস্টার অ্যান্ড মিসেস গ্রেগরিও। আরেকটা নাম্বার ঘোরালো রানা কথা সেরে। 6 রিং এর পর সাড়া দিল সদ্য ঘুম ভাঙা এক কণ্ঠ।
কলথন, মাসুদ রানা। ওহ গড, রানা, রাত 2টোর সময়? সময়ের কথা ভুলে যাও, সকালের জন্য স্কুপ নিউজ পেতে চাইলে এক্ষুনি বেরিয়ে পড়ো ক্যামেরা নিয়ে। কি? মুহূর্তে ঘুম উধাও হয়ে গেল সাংবাদিকের কণ্ঠ থেকে। সত্যি না তো? কি ঠাট্টা করছি এত রাতে? সিরিয়াস নিউজ? সিরিয়াসের বাবা, আধ ঘন্টার মধ্যে চলে এসো চালকনট প্লাজায়, 12তলার 39 নম্বর রুমে আছে তোমার নিউজ। কি? খানিকটা আভাস দেয়া যায় না? একজোড়া মেয়ে পুরুষ, একটা লাশ আর ডোপ। ও ক্রাইস্ট, মাফিয়া? রাইট। ফোন রেখে বেডরুমে চলে এলো রানা। দুপায়ে খাড়া দেখা গেল লেমন ড্রপকে, তবে অবস্থা সুবিধের নয়, ব্যথায় নুয়ে আছে। এখন এক জায়গায় যাচ্ছি আমরা, গ্রেগরিও। প্রাণের মায়া থাকলে আমার প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করবে তুমি। মনে রেখো, আমার পিস্তল প্রতি মুহূর্তের জন্য তৈরি থাকবে। রাস্তির দিকে ঘুরলো এবার ও। তোমার ব্যাপারেও একই কথা, ম্যাডাম। এক চুল এদিক ওদিক দেখলে ঘিলু উড়ে যাবে, মনে থাকে যেন। ওদের ওপর চোখ রেখে রিক্কো আর ফ্যামিলি গোটটিকে একটু তফাতে নিয়ে গেল রানা। দুজনকেই কিছু নির্দেশ দিল নিচু কণ্ঠে। মাথা দোলালো ওরা, চেহারা খুশি খুশি। লেটস মুভ। নেমে এলো সবাই। লুইয়ের বদলে ড্রাইভিং সিটে বসলো এবার বাইসন। মাঝে গ্রেগরিওকে নিয়ে পেছনে বসলো রানা আর লুই। সামনে রিক্কো আর ফ্যামিলি গোটটির মাঝে রাস্টি। ছুটলো গাড়ি দ্রুত গতিতে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। হোটেলে 2 মিনিট হাঁটা পথের দূরত্বে পৌঁছে নেমে গেল রানা পরিকল্পনা অনুযায়ী। লুই নেমে সামনে বসলো, নায়ক আর রাস্টি পিছনে, গ্রেগরিওর সাথে। ঝিম মেরে বসে আছে লোকটা, কোনো দিকে তাকাচ্ছেও না। ফের রওনা হলো ক্যাডিলাক। রানা হেঁটে এগোলো। হোটেলের প্রায় নির্জন পটিকাতে এসে দাঁড়ালো গাড়ি। হাতের ওপর ফেলে রাখা ওভারকোটের তলায় নিজের অস্ত্র ঢেকে লেমন ড্রপের কোমরে খোঁচা লাগালো ফ্যামিলি গোটটি। নামো, সোজা হেঁটে গিয়ে সই করবে এন্ট্রি কার্ডে, নইলে। থেমে গেল সে, হুমকি পুরো না করে। রিক্কো নেমে এসে রাস্টির পাশে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। চলো যাওয়া যাক। তর্জনী দিয়ে তার মেরুদণ্ডে হালকা চাপ দিল সে। খবরদার, পিস্তল তৈরি আছে, মনে রেখো। পা চালালো ওরা জোড়ায় জোড়ায়। লুই ধীরে সুস্থে নামলো গাড়ি থেকে। ওদের সাথে যাচ্ছে না সে, অন্য কাজ আছে। নীরবে কাউন্টারে দাঁড়ালো ফ্যামিলি গোটটি আর গ্রেগরিও। 1, 2, 3 নম্বরের গেস্ট এরা, বলল নায়ক ভাঙা ভাঙা ইংরেজিতে। কার্ড রেডি? ইয়েস স্যার। কার্ডটা এগিয়ে দিল ক্লার্ক। গ্রেগরিওকে দেখলো ভালো করে। ভদ্রলোক অসুস্থ? লং ইয়ার জার্নি করলে যা হয় আর কি। মারফতি হাসি দিল। হাসতে হাসতে পেটে খেল ধরে গেছে তার। হোটেল রুমে রক্ষিতা, লাশ ও হেরোইন সহ কুখ্যাত মাফিয়া সহ গ্রেপ্তার। ঘেমে উঠেছে সে। লুই আর ফ্যালপিনো পাশে দাঁড়িয়ে তামাশা দেখছে চাচার। ওরাও হাসছে। স্পেলম্যানকে খোয়াবার দুঃখ মনে হলো ভুলেই গেছে ডন। টনি ক্যাঞ্জনেরির গত রাতের হেয়ালির জবাব পেয়ে আনন্দ আর ধরে না। আরও খুশি এই জন্য যে কালকের অপারেশনে ছোট হলেও লুইয়ের একটা ভূমিকা ছিল। তার ব্যবসায়ী ভাইপো টনির ছোঁয়ায় লাইনে আসতে শুরু করেছে। এর চেয়ে বড় খুশি কিছুই নেই ডনের। লুই নিজেও খুশি। এতদিন নিজেকে ভীরু মনে হতো তার, ভাবতো সে এসবের উপযুক্ত হতে পারবে না কোনোদিন। আজ সে ধারণা বদলেছে। সেই খুশিতে ভেতরে ভেতরে উত্তেজিত। নিউজ গ্রেগরিও ওরফে লেমন ড্রপকে ডন গিতানো রুগেইরোর কিম্যান আখ্যা দিতে গিয়ে খবরের শেষে মন্তব্য করেছে, এই ঘটনার পিছনে ডন পপাই ফ্র্যাঞ্জিনির হাত আছে বলে তাদের বিশ্বাস। এর ফলে যে কোনো মুহূর্তে এই দুই মাফিয়া পরিবারের মধ্যে ভয়াবহ সশস্ত্র সংঘর্ষ শুরু হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে। প্রায় একই আশঙ্কা টাইমসও করেছে। একটু একটু করে উচ্ছ্বাস কমে এলো। চোখের পানি মুছে আরেকবার পত্রিকা দুটো পড়লো ডন। টনি কোথায়? লুইকে জিজ্ঞেস করো সে। হোটেলে, এসে পড়বে এখনই। কিছু ভাবলো ফ্র্যাঞ্জিনি। সাংঘাতিক ছেলে তো। কিন্তু এতে লাভ কি হলো, বলল ফিলোমিনা। পুলিশ কি প্রমাণ করতে পারবে যে খুনটা রাস্টি আর গ্রেগরিও মিলে করেছে? না, তা অবশ্য পারবে না, বলল পাপাই। তবে লম্বা সময়ের জন্য ভোগান্তির একটা বোঝা চাপলো ও ব্যাটার মাথায়। খুন সে যে করেনি তা প্রমাণ করতে জান বেরিয়ে যাবে। ওদের ছেড়ে যাবে পুলিশ? এখনই না, খুনের সন্দেহ তো থাকলোই, সাথে আছে হেরোইনের ব্যাপারটা। খুব ভালো লয়ারের সাহায্য ছাড়া সহজে রেহাই পাচ্ছে না একজনও। সপ্তাহ 2 তো খাটতেই হবে জেল। আরও বেশি লাগে কিনা সেটাই দেখার বিষয়। কিন্তু ওরা যদি পুলিশকে টনি আর লুইয়ের কথা জানিয়ে দেয়, যদি বলে দেয় ওদের ফাঁসাবার জন্য এই ঘটনা সাজিয়েছে ওরা? বলে লাভ নেই, বিশ্বাস করবে না ওরা। আনমনে বড়সড় মাথাটা দোলালো ডন। প্রথম কারণ হলো, লুইয়ের মুখে যা শুনলাম তাতে গাড়ির ভেতরে অন্ধকার, ওকে দেখতে পায়নি ওরা কেউ। রাইট লুই?
মাথা দোলালো সে। হ্যাঁ, আর দ্বিতীয় হলো টনির অস্বস্তিই নেই কাগজ কলমে। মানে? বিস্মিত হলো লুই। অস্তিত্ব নেই মানে? হাসলো ডন। ভুলে গেলেও মারিও সলোনকে নামে ঢুকেছে এদেশে। ও মাই গড, তাই তো। তবে আমার ধারণা পুলিশের কাছে এসব বলবেই না লেমন ড্রপ। প্রতিপক্ষের হাতে এমন আহাম্মক হওয়ার কথা ফাঁস করে নিজেকে ছোট হতে দেবে না সে। তাছাড়া রুগেইরও সে অনুমতি দেবে না। কানের লতি চুলকালো জোসেফ ফ্র্যাঞ্জিনি। তবে এখন আমাদের প্রস্তুত হওয়া প্রয়োজন। বলা যায় না, তোষক নিয়ে বসতে পারে রুগেইরো। নিতে ওকে বাধ্য করব আমি, মনে মনে বলল মাসুদ রানা। ঘরে ঢুকে নট করলো ফ্র্যাঞ্জিনিকে। হ্যালো ডন। আকর্ণ বিস্তৃত হাসি ফুটল বৃদ্ধের মুখে। কাম বয় কাম। দরাজ গলায় হাঁক ডাকলো। তোমার কথাই হচ্ছিল এতক্ষণ। বসো। কংগ্রাচুলেশনস। ধন্যবাদ। বসলো ও। হ্যালো জানালো লুই ফেলোমিনাকে। মেয়েটি ওকে সম্মোহিত চোখে দেখছে। দেখছে তো দেখছেই, মুখে মিটিমিটি হাসি। লুইয়ের অবস্থা মোটামুটি এক। রানার পাশের চেয়ারে এসে বসলো সে। আমাদের বোধহয় এখন শোডাউনের জন্য প্রস্তুত হওয়া উচিত, ডন বলল রানা। অপ্রস্তুত থাকার পছন্দ নয় আমার। অবশ্য সেটা বড় কথা নয়, বড় হচ্ছে আপনার স্বার্থ। আমিও এতক্ষণ সেই আলোচনাই করছিলাম এদের সাথে। বেশি প্রয়োজন নেই, আপাতত 20 জন কাজের মানুষ দিন, বাকি সমস্ত দায়িত্ব আমার। মুখের কাছে মুখ এনে অনেকক্ষণ ধরে রানাকে দেখছে ফিলোমিনা। ঠোঁটের কোণে অদ্ভুত এক চাপা হাসি, বুকের ভেতরে যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সে কথা লেখাই আছে চেহারায়। বলল সে। এইরকম এক বীরপুরুষের খোঁজেই ছিলাম আমি মনে মনে। দুহাত মাথার নিচে দিয়ে শুলো রানা। ফিলোমিনার বেডরুম এটা। ঘণ্টাখানেক আগে বাইরে থেকে রাজকীয় ডিনার সেরে ফিরেছে দুজনে। কাছেই এক গির্জার ঘড়ি রাত 12টার সংকেত জানালো। তাই নাকি? ওর নাকের ডগা টিপে দিল ফিলোমিনা। ইয়েস সেনিয়র। খোঁজ তো পেলে, এখন কি করতে চাও? যা চাই তা মনে মনে চাই, তোমাকে বলবো কেন? ঠিক আছে, বলো না, কিন্তু পরে মনের চাওয়া আর সত্যিকারের পাওয়ার মধ্যে যদি মিল না পাও, আমাকে দোষ দিও না যেন। চোখ কোঁচকালো মেয়েটি। এ কেমন কথা হলো? বলছি, লড়াই যদি বেঁধেই যায়, কে বাঁচে কে মরে। ওর মুখ চাপা দিল ফিলোমিনা। বাজে কথা বলবে না, আমি জানি তোমার কিছু হবে না। কি করে জানো? ভবিষ্যৎ দেখতে পাও নাকি? না, তবে ভালো মন্দ আগে থেকেই টের পাই। যাক, মুচকে হাসলো। বুকে সাহস বেড়ে গেল শুনে। ওই জিনিসটার যে কোনো ঘাটতি নেই তোমার মধ্যে, সেটাও বুঝি আমি। হেসে উঠল সে। ভালোই দেখালে কাল রাতে। চাচা এতই খুশি তোমার উপর যে কি বলবো। নিঃশব্দে হাসলো মাসুদ রানা। বেচারি রাষ্ট্রী ভালোই প্যাচে ফেসে গেছে। উচিত হয়েছে, একদম ঠিক হয়েছে। টনি, তোমার যখন গেলে ওরা দুটো কি করছিল তখন? পরে বলবো, আগে কফি খাওয়াও। সে কি, এখন কফি? ঘুমাবে না? আপাতত কয়েক রাত না ঘুমিয়েই কাটাতে হবে, চিন্তিত কণ্ঠে বলল ও। কেন? যে কোনো মুহূর্তে আমাদের উপর হামলা চালিয়ে বসতে পারে রুগেইরো, কাজেই সতর্ক থাকতে হবে। মুহূর্তে হাসি উবে গেল মেয়েটির চেহারা থেকে। ও, তাই তো। ঘাবড়িও না। তার নগ্ন পিঠ চাপড়ে দিল রানা। লড়াইয়ে আমরাও কম যাই না। যদি তেমন কিছু ঘটেই, জনমের শিক্ষা দিয়ে দেব ওকে। কাল থেকে অফিসে আসা যাওয়ার সময় সতর্ক থেকো। অস্ত্র আছে তোমার? আছে, একটা স্যাটারডে নাইট স্পেশাল। জানি কি করে গুলি ছুড়তে হয়, কিন্তু ছোড়ার সুযোগ হয়নি এখনো। হাত ব্যাগে রেখো সবসময়, হয়তো খুব শীঘ্রই জুটে যাবে সুযোগ। ঠিকই অনুমান করেছিল ও। পরদিন দুপুরেই যুদ্ধ ঘোষণা করে বসল রুগেইরো। ওদিকে রানা তখন ডাউনটাউনের এক বিশাল ভবনের বেসমেন্টে ফ্র্যাঞ্জিনি বাহিনীকে যুদ্ধের কৌশল শেখাচ্ছে। বিল্ডিংটা ফ্র্যাঞ্জিনির, লুইও আছে ওদের মধ্যে। 8 সশস্ত্র লোক হামলা চালিয়ে বসলো ডনের তেল কোম্পানির অফিসে। নিতান্তই সৌভাগ্য যে তার খানিক আগে চাচাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গিয়েছিল ফিলোমিনা কাউন্টিং হাউসের উদ্দেশ্যে। গেটের এবং ভেতরের 2 গার্ড মারা গেল আক্রমণকারীদের ব্রাশ ফায়ারে। আহত হলো 2 অফিস কর্মচারী। লন্ডভন্ড করে রেখে গেল তার অফিস। সিন্দুক ভেঙে নগদ টাকা লুট করে নিয়ে গেল। খবর পেয়ে ছুটে এলো মাসুদ রানা। অফিসে তখন যাওয়ার পথ নেই, পুলিশ ঘিরে রেখেছে। লুইয়ের ফ্ল্যাটে মিটিং বসলো।
প্রচন্ড রাগে ডন তখন দিশেহারা। অর্গানাইজেশনের সক্ষম প্রত্যেককে খবর দেওয়া হলো। সারা রাত ধরে 2-4 জন করে সেখানে এলো তারা, প্রায় 150 জনের মতন মানুষ। তোষক নেয়ার চূড়ান্ত নির্দেশ দিল ডন। যুদ্ধকালীন পরিস্থিতিকে তোষক নেয়া বলে মাফিয়া। 6 থেকে 10 জনের সশস্ত্র যোদ্ধার এক একটা দল ভাগ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ল সবখানে। আশ্রয় নেয় নিজেদের হাইড আউটে, যেখানে দিনের পর দিন লুকিয়ে থাকে তারা। সুযোগ মতো বের হয়, শত্রু অবস্থানের উপর ঝটিকা হামলা চালিয়ে আবার ফিরে আসে। ঐতিহ্য অনুযায়ী ফ্লোরে তাকে তোষক বিছিয়ে তাকে যুদ্ধ শেষ নেওয়ার পর্যন্ত প্রস্তুতি নিতে হয়। শুরু হয়ে গেল জোর প্রস্তুতি। ওদিকে সংবাদ মিডিয়া আর পুলিশের তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। সবখানে চাপা উত্তেজনা, মানুষ বুঝে বেড়ে গেছে এক রকমের রক্তারক্তি কাণ্ড খুব শীঘ্রই ঘটতে যাচ্ছে নিউ ইয়র্কে। খবরগুলোর কাগজগুলো কুখ্যাত মাফিয়া গোষ্ঠীর উত্থান থেকে শুরু করে এ পর্যন্ত কত প্রাণহানি ঘটেছে তাদের নিজেদের কোন্দলের জন্য, পুরো ইতিহাস ফেদে বসলো এই সুযোগে। ফ্র্যাঞ্জিনি আর রুগেইরোর ভূত ভাগিয়ে ছাড়লো গালের চোটে, ভদ্র ভাষার গাল অবশ্য। চারদিকে একই গুঞ্জন, অতীতে 2 ডন, গ্যালোস আর কলম্বাসের ঐতিহাসিক যুদ্ধের পর এই 2 ডনের লড়াই হতে যাচ্ছে বৃহত্তর গ্যাংওয়ার। হাউস্টন স্ট্রিটের এক 3 তলা অ্যাপার্টমেন্ট নিজের দলসহ তোষক নিল তারা। খুব খুশিও, অবশেষে বাঁধিয়ে দেয়া গেছে পালের 2 গোদাদের মধ্যে। জানার কথা, বেশি দিন টিকবে না লড়াই। বেগতিক দেখলে কমিশন নিশ্চয়ই মিটিংয়ে বসতে বাধ্য করবে ফ্র্যাঞ্জিনি রুগেইরোকে, অথবা তার আগেই যদি কোনো এক পক্ষ সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, এমন ধোলাই খেয়ে বসে সেই সন্ধির প্রস্তাব পাঠিয়ে বসবে অন্য পক্ষের কাছে। মিটিংয়ের অপেক্ষায় আছে মাসুদ রানা, সেই জন্যই এই যুদ্ধের আয়োজন করেছে। লোকালো ম্যানিটি সহ আরও 6 মাফিয়া হুড রয়েছে ওর দলে। লুইকেও দলে টেনে নিয়েছে রানা, লড়াই করাবার জন্য নয়, বরং তাদের নিরাপত্তার জন্য। ওদের সেফ হাউসের 3 জানালা দিয়ে সামনের রাস্তা পরিষ্কার দেখা যায়। ছাদের দরজার নিরাপত্তা নিশ্চিত করলো রানা প্রথমে, তারপর সিঁড়ি। শত্রুর ওপরে আসার সব উপায় বন্ধ করে নিশ্চিত হলো। 19টা সেফ হাউসের অবস্থান নিল ফ্র্যাঞ্জিনি বাহিনীর 19 গ্রুপ। প্রতিটা গ্রুপের সাথে আছে হার্ড কেস, যে গ্রুপে যতজন মানুষ সেই কয়টা করে। ওইসবের মধ্যে আছে পিস্তল, রাইফেল, সাবমেশিন গান, গ্রেনেড, পর্যাপ্ত গোলাগুলি। এছাড়া প্রতিটি দলের আছে একটা করে মেসেঞ্জার বয়, খবরের কাগজ, বিয়ার, খাবার ইত্যাদি পৌঁছে দেওয়া তাদের কাজ। টিভি ইত্যাদিও আছে যোদ্ধাদের মনোরঞ্জনের জন্য। আর হিট লিস্ট, কোন দলকে কোন কোন শত্রু সম্পত্তিতে আঘাত করতে পারে তার তালিকা। অন্যদিকে রুগেইরো বাহিনীর প্রস্তুতি নেওয়ার কাজও শেষ। প্রথম 2 দিন ঘটল না কিছুই, কোনো পক্ষই আগ বাড়িয়ে আক্রমণ করলো না। টেলিফোন আর খবরের কাগজ ছাড়া বাইরের জগতের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন বলে মনে হয় হাঁপিয়ে উঠল রানার। তবু ভালো, 2 দেহরক্ষী নিয়ে রোজ একবার করে ঘুরে যায় ফিলোমিনা, ঘন্টা 2 গল্প গুজব করে যায়। তৃতীয় দিনটাও কিছুই ঘটল না দেখে চিন্তায় পড়ল সে। ফিলোমিনা তা আরো বাড়িয়ে দিয়ে গেল, জানিয়ে গেল রুগেইরো নাকি লড়াইয়ে আগ্রহী নয় বলে জানিয়ে দিয়েছে ডনকে। সন্ধি করতে প্রস্তুত সে, কিন্তু ফ্র্যাঞ্জিনি পাত্তা দিচ্ছে না। তারপর আগের দিন রুগেইরোর পাঠানো ল্যারির প্যাকেটটা পেয়েছে সে। 5ম দিনে ধৈর্য হারালো রানা, অনর্থক বসে থেকে হাতে পায়ে জং ধরার মতো অবস্থা হয়েছে। সবার সতর্কবাণী অগ্রাহ্য করে সন্ধ্যের পর বের হলো ও ঘাঁটি ছেড়ে। একটু খোলা হাওয়া না খেলেই নয়। ফিরল 1/2 ঘন্টা পর এক বাক্স ঠান্ডা বিয়ার নিয়ে। খুশি হলো অন্যরা। 1 ঘন্টা পর বেজে উঠল টেলিফোন। রানা ধরলো, কিন্তু 2 বার হ্যালো হ্যালো করে ইশারায় লুইকে ডাকলো কাছে। কি বলে শোনো, তোমাকে চায়। কানে লাগালো সে রিসিভার। ইয়েস, কে, হোয়াট? চমকে উঠল লুই। কোথায়, কখন? রানার দিকে তাকালো। আচ্ছা আচ্ছা, মারা গেছে কেউ? বুঝেছি, ঠিক আছে। ফোন রেখে দিল লুই, কাঁপছে অল্প অল্প। কি হয়েছে? আক্রমণ করেছে রুগেইরোর দল। কখন, কোথায়? ব্লিকার স্ট্রিটে, কয়েক মিনিট আগে। আমাদের 3 জন গুরুতর জখম হয়েছে। এগিয়ে এলো মাসুদ রানা। কে দিল খবর? আমাদেরই একজন। নাম জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি, তবে চাচার কথা বলেছে লোকটা। তার লোক নাকি? তাহলে ঠিকই আছে। চোরকির মতো ঘুরে দাঁড়ালো, হুঙ্কার ছাড়লো। গেট রেডি, হারি আপ। লুই চালাকিটা ধরতেই পারেনি, ভাবছে রানা। ওর জায়গায় আর কেউ হলে এত সহজে হয়তো কাজ হতো না। অবশ্যই কলারের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে নিত সে। অনভিজ্ঞ লুইয়ের মনেই জাগেনি কথাটা। 1/2 ঘন্টা পর সেফ হাউস ত্যাগ করলো ওরা। 2 লিমোয় ছুটে গেল নিউ জার্সি। ওখানে আছে রুগেইরোর এক ক্যাসিনো, গোল্ডেন পার্ক হোটেলের 14 তলায়, ওদের হিট লিস্টের 1 নম্বর। ইউনিফর্ম পরা এলিভেটর স্টার্টার বা অপারেটর বাধা দেওয়ার কথা ভাবারও সময় পেল না। ঘাড় ধরে এলিভেটর তোলা হলো ওদের দুটোকে।
হাত পা বেঁধে চিৎ করে ফেলে রাখা হলো ফ্লোরে। উদ্যত মেশিন গান হাতে এলিভেটর ত্যাগ করলো প্রাণজিনী বাহিনী। মাসুদ রানা সবার আগে দ্রুত ঢুকে পড়লো ক্যাসিনোয়। চোখ ধাঁধানো প্রকাণ্ড হল রুম ভর্তি মানুষ, মাথার উপর উঁচু সিলিং এর সাথে ঝুলছে দর্জনখানেক মহামূল্যবান ঝাড়বাতি। চার দেয়ালে দামি মনোরম ড্রেপার, পায়ের নিচে টকটকে লাল কার্পেট, রুলেট হুইলে স্টিল বলের ছুটোছুটি, ক্রুপিয়ের একঘেয়ে কণ্ঠের উচ্চারণ, জুয়ারিদের গুঞ্জন আর বিস্ময়ধ্বনি। জমজমাট কারবার, লাখ লাখ ডলারের বাজি খেলা হয় রোজ এখানে। উপকূলের সবচেয়ে বড় গ্যাম্বলিং হাউস। হলরুমের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছিল এক যুবক। 26 থেকে 28-এর মতো বয়স, দীর্ঘদেহী, চমৎকার চেহারা। অ্যান্থনি রুগেইরো, গীতানো রুগেইরো ছোট ভাই। ওদের ভেতরে ঢুকতেই দেখেই বুঝে নিয়ে গেল সে যা বোঝার। ঘুরে দৌড় দেওয়ার জন্য পা তুলল। একই মুহূর্তে মেরুদণ্ডে লোকালো সাব মেশিন গান গুলির আঘাতে হুমড়ি খেয়ে পড়ে গেল সে। পলকে ক্যাসিনোর হাসি খুশি পরিবেশ পাল্টে গেল। গুলির আওয়াজে কেঁপে গেল সবার অন্তরাত্মা। বাঁশির মতো তীক্ষ্ণ গলায় চেঁচিয়ে উঠল এক মেয়ে। প্রায় আধ ঘন্টা ধরে ব্যাপক ভাঙচুর আর লুটপাট চালালো ফ্রাঞ্জিনি বাহিনী। মেয়েদের যাবতীয় গহনা আংটি, পুরুষদের টাকা ঘড়ি আর জুয়োর বোর্ডের টাকা সব নিয়ে 2 ঘন্টা পর ডেরায় পৌঁছলো দলটা। শুরু হয়ে গেল একের পর এক হামলা, পাল্টা হামলা। ভুয়া ফোন কলের অবস্থা আরো আগেই করা উচিত ছিল ভেবে নিজের উপরই রাগ হলো রানার। পরদিন দুপুরে ম্যাকডোনাল্ড স্ট্রিটের এক রেস্টুরেন্টের রেড চালালো রুগেইরো বাহিনী। নিয়ম ভেঙে ঘাঁটি ছেড়ে বেরিয়ে পড়েছিল ফ্রাঞ্জিনির 4 হাইজ্যাক স্পেশালিস্ট। লাঞ্চ খেতে গিয়েছিল, পেছনে ঢুকে পড়ল একজন মেশিন গানধারী, ঝাঁঝরা করে দিল সব কটাকে। জায়গায় মৃত্যু হলো লোকগুলোর। 2 দিন পর প্রতিশোধ নিল ফ্রাঞ্জিনি। ব্রুকলিন হিটস অ্যাপার্টমেন্ট থেকে রুগেইরো পরিবারের বয়স্ক কনসিলিয়নারকে অপহরণ করলো তার আরেক বাহিনী। পরদিন জাঙ্কইয়ার্ডে পাওয়া গেল তার মৃতদেহ। পরবর্তী শিকার হলো চিক্কি রাইট, ফ্রাঞ্জিনির কাউন্টিং হাউস অপারেশন চিফ। ডাক্তারের চেম্বার থেকে বের হওয়ার সাথে সাথে ডজনখানেক গুলি খেয়ে লুটিয়ে পড়ল সে। জ্বর কমানোর ওষুধ আনতে গিয়েছিল রাইট। এরপর মরল ফ্র্যাঙ্কি মার্চেট্টো, রুগেইরোর ঘনিষ্ঠ বন্ধু এবং তার জুয়েলারি ব্যবসার অংশীদার। নিজের গাড়িতে মৃত পাওয়া গেল তাকে, বুকে 4টে বুলেটের ক্ষত। এরপর দিন জ্যামাইকা উপসাগরে ভাসমান এক নিশ্চল রোবট থেকে মৃত উদ্ধার করা হলো ফ্রাঞ্জিনির 2 চালাকে। জবাই করে ফেলে রেখে যাওয়া হয়েছে তাদের, একটা সুতোও ছিল না কারো দেহে। পরদিন সকালে তার জবাব দিল ফ্রাঞ্জিনি বাহিনী। রুগেইরো বাহিনীর নাম করা এক গ্যাং লিডার কার বোমা বিস্ফোরণে ছেলে সহ ধুলো হয়ে গেল। মিকি মনসানো বা মিকি মাউস নাম তার। ছেলেকে স্কুলে দিয়ে আসার জন্য গ্যারেজ থেকে গাড়ি বের করতে গেলে ঘটে বিস্ফোরণ। ইগনিশন ঘোরানো মাত্র ভিরিম। একই দিন ডনের নির্দেশে বিকেলে ডন রুগেইরোর নিজস্ব এস্টেট হামলার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল রানা। বিভিন্ন গ্রুপ থেকে 20 জন বাছাই করা ভয়ঙ্কর খুনে ডাকাতকে জড়ো করা হয়েছে এই জন্যে। একটু পর রওনা হবে ওরা। এমন সময় লড়াই বন্ধ করার নির্দেশ এলো। ফ্রাঞ্জিনি রুগেইরোর যুদ্ধে চরম বিরক্তি কমিশন। 24 ঘন্টার মধ্যে 2 জনকে মিটিংয়ে বসার নির্দেশ দিয়েছে তারা। বসার জায়গাও প্রস্তুত, নিউ জার্সির বাইরে এক সামার রেস্ট ওটা। নিউ ইয়র্কেরই আরেক ডন আলফ্রেড কার্বনির বিলাসবহুল অবসর যাপন কেন্দ্র। কমিশনের অন্যতম সদস্য কার্বনি। এক কথায় মেনে নিয়েছে ফ্রাঞ্জিনি রুগেইরো। এর মধ্যেই প্রচুর ক্ষতি হয়ে গেছে দুপক্ষের। তার উপর জনমত একটা ব্যাপার, মার্কিনিরা ক্ষেপে বোম হয়ে গেছে ইটালিয়ান গুন্ডা বাহিনীর যন্ত্রণায়। তাড়াতাড়ি লড়াই বন্ধ না করলে সমূহ ক্ষতির আশঙ্কা দেখা দেবে। সে ধাক্কা সামাল দেয়া খুবই কঠিন হবে। হাঁপ ছেড়ে বাঁচল রানা। সেফ হাউস ছেড়ে যে যার আখড়ায় ফিরে গেল সবাই। ডনের বাসভবনে সন্ধ্যের পর জরুরি বৈঠক বসলো। জানা গেল সকাল ঠিক 10টায় কার্বনির উপস্থিতিতে বসবে শান্তি বৈঠক। ফ্রাঞ্জিনি রুগেইরো প্রত্যেকে 2 জন করে বডিগার্ড সঙ্গে নিতে পারবে। আর থাকবে 2 পরিবারের কনসিলিয়ারি, পরামর্শদাতা। বাড়তি একজনও সঙ্গে নেওয়া চলবে না। এবং সামার রেস্টে মোতায়েন কার্বনির নিজস্ব গার্ড বাহিনীর নির্দেশ মেনে চলতে হবে তাদের বডিগার্ডের। স্থির হলো মাসুদ রানা আর রিক্কো যাবে ফ্রাঞ্জিনির বডিগার্ড হিসেবে। ঠিক এই সুযোগটাই চাইছিল ও মনে মনে। খুশি মনে হোটেলে ফিরে এলো ও। অন্য প্রস্তুতি নিতে হবে, সময় নেই আর।